Hi, dear student, and good evening. Welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। তো আজকে আমি তোমাদের সাথে একটি নতুন চ্যাপ্টার আলোচনা করা শুরু করব, যে চ্যাপ্টারটা অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তো ইতিমধ্যেই আমি তোমাদের সাথে আলোচনা শেষ করেছি সিটিজেনশিপের ক্লাস। সিটিজেনশিপ টপিক তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করেছি। তো এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা শুরু করছি নতুন করে দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো আশা করি এই ক্লাস তোমাদের কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনে তোমাদের সাহায্য করবে এবং তোমাদের সাহায্য করবে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইটা বোঝার ক্ষেত্রে। কারণ এই ইউটিউব চ্যানেলে আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি, যে তথ্যগুলো আমি তোমাদের দিচ্ছি, সেই তথ্যগুলো মূলত ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের তথ্য। তো ইতিমধ্যেই তোমাদের সাথে বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমি আলোচনা করা হয়ে গেছে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করা শুরু করছি দ্য ফান্ডামেন্টাল রাইটস। এবং আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের ফিচার্স। এর পাশাপাশি তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা অ্যাক্সেস করো। স্পেশাল ক্লাস যেটা তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন নিতে হবে, সাবস্ক্রিপশন প্ল্যানে তোমাদের আসতে হবে। সাবস্ক্রিপশন প্ল্যানের ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে দেওয়া রয়েছে লিঙ্ক, যে লিঙ্ক থেকে তোমরা ইজিলি আনএকাডেমির সাবস্ক্রিপশনস নিতে পারবে এবং তোমাদের যে এক্সামের যে লক্ষ্য, যে টার্গেট, সেই এক্সামের ওপর যে কোর্স রয়েছে সেই কোর্সে জয়েন করে তোমরা তোমাদের এক্সাম প্রিপারেশনসকে কমপ্লিট করতে পারবে। ইতিমধ্যেই আনএকাডেমিতে বিভিন্ন এক্সামের ওপর কোর্স লঞ্চ করা হয়েছে। আগামী দিনেও বেশ কিছু কোর্স লঞ্চ হতে চলেছে সামনের এক্সামসগুলোকে টার্গেট করে। WBCS এক্সাম বা তার পাশাপাশি যে এক্সামসগুলো রয়েছে সামনে, প্রত্যেকটা এক্সামের ওপর এখানে কোর্স রয়েছে। তো তোমরা এই কোর্সগুলোতে জয়েন করে তোমরা সেই এক্সামের যে প্রিপারেশনস, সেই প্রিপারেশনস তোমরা কি করতে পারবে, কমপ্লিট করতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব বা যে নতুন ক্লাসটা তোমাদের সাথে আলোচনা শুরু করছি আজকের এই ক্লাসের মাধ্যমে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে। ফান্ডামেন্টাল রাইটস খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে, প্রিলিমস বলো, কম্পালসারি বলো, এমনকি ইন্টারভিউ লেভেলেও এই জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন করা হয়ে থাকে। তো তোমাদের সাথে আমি আলোচনা শুরু করছি ফান্ডামেন্টাল রাইটস, আজকের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসের টপিক হচ্ছে দ্য ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইট। তো ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটের প্রথম যে ফিচার্সটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকের স্ক্রিনে, যেখানে বলা হচ্ছে সাম অফ দেম আর অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন while others are available to all persons whether citizen and foreigner। সংবিধান থেকে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো দেওয়া হয়েছে, তো এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর মধ্যে কিছু রাইটস, যে রাইটসগুলো শুধুমাত্র ভারতবর্ষের যারা নাগরিক তাদের জন্য, কিন্তু এর মধ্যে কিছু অধিকার আছে যে অধিকারগুলো যেরকম ভারতবর্ষের একজন নাগরিকও পেয়ে থাকে, সেরকম ভারতে বসবাসরত একজন বিদেশি নাগরিকও সেই অধিকারগুলো পেয়ে থাকে। যেরকম যদি আমি বলি আর্টিকেল 14, আর্টিকেল 20, আর্টিকেল 21, 25 to 28, এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো ভারতে বসবাসরত একজন বিদেশিও পেয়ে থাকে। আবার যদি আমরা বলি আর্টিকেল 15, আর্টিকেল 19,
আর্টিকেল 29 and 30, আর্টিকেল 16, এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো কিন্তু শুধুমাত্র যারা ভারতীয় নাগরিক তাদের জন্য। তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কিছু রাইটস আছে যে রাইটসগুলো বিদেশিরাও পেয়ে থাকে। সেকেন্ড যে ফিচার্সটা, সেই ফিচার্সটা কি? দে আর নট অ্যাবসলিউট। আমাদেরকে যে অধিকার বা আমাদের যে স্বাধীনতাগুলো দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে, এই রাইটসগুলো কিন্তু আমাদের অ্যাবসলিউট সেন্সে দেওয়া হয়নি। মানে এটা নয় যে আমরা কোনো সীমাহীন স্বাধীনতার দাবি করতে পারি, আমরা কোনো সীমাহীন অধিকারের দাবি করতে পারি, এরকমটি নয়। তো বলা হচ্ছে দেখো, স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দেম। এখানে স্টেট মানে হচ্ছে সরকার, রাষ্ট্র। তো এই যে অধিকারগুলো, যে স্বাধীনতাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, এই স্বাধীনতা এবং অধিকারগুলো রাষ্ট্র চাইলে কি করতে পারে? রেস্ট্রিক্ট করতে পারে। কিন্তু সেই রেস্ট্রিকশনটা কি হতে হবে? রিজনেবল, যুক্তিপূর্ণ। তো কোন অধিকারটা আমরা কোন গ্রাউন্ডে রেস্ট্রিক্ট করব, সেটাও কিন্তু সংবিধানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেরকম যদি আমি তোমাদেরকে বলি যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, কি বলা হয়েছে? রেস্ট্রিকশন বলা হচ্ছে সভারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, সিকিউরিটি অফ স্টেট, পাবলিক অর্ডার, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, কন্টেম্প্ট অফ কোর্ট, ডিফামেশনস, ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স। এরকম গ্রাউন্ড বলা হয়েছে সংবিধানে, যে গ্রাউন্ডে আমরা এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসকে আমরা কি করতে পারবো? রেস্ট্রিক্ট করতে পারবো। তাহলে আমাদেরকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে, আমাদেরকে যে স্বাধীনতাগুলো দেওয়া হয়েছে, সেগুলো এরকম নয় যে সীমাহীন অধিকার বা স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয়েছে। রাষ্ট্র চাইলে এই অধিকার বা এই স্বাধীনতাগুলোকে কি করতে পারে? রেস্ট্রিক্ট করতে পারে। কিন্তু হ্যাঁ, সেই রেস্ট্রিকশনটা কি হতে হবে? রিজনেবল। এবং সংবিধান নির্দিষ্ট যে গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডেই কি করতে হবে? সেই রেস্ট্রিকশনটা আনতে হবে। এবং তার বাইরের যদি কোনো গ্রাউন্ডে যদি রেস্ট্রিকশন আনা হয়, তাহলে সেটা রিজনেবল নয়, এবং অবশ্যই সেটা কি হবে? বাতিল হবে। ভারতবর্ষের আদালত সেটা বাতিল করবে। থার্ড কি বলছে? থার্ড বলছে অল অফ দেম আর অ্যাভেলেবল এগেনস্ট দ্য আরবিটারি অ্যাকশন অফ দ্য স্টেট। আরবিটারি মানে কি? স্বৈরাচারী। তাহলে এই যে ফান্ডামেন্টাল রাইটস, যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের দেওয়া হয়েছে, তার মুখ্য উদ্দেশ্য যদি আমরা বলি যে আমাদের সরকারের যে স্বৈরাচারী যে আচরণ, স্বৈরাচারী যে কার্যকলাপ, সেখান থেকে আমাদের কি করা হয়েছে? প্রোটেকশন দেওয়া হয়েছে। সরকার, ভারতবর্ষের কোনো সরকার আমাদের ওপর কি করতে পারবে না? কোনো রকম স্বৈরাচারী নিয়ম কানুন আনতে পারবে না, যে নিয়ম কানুন আমাদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সহায়ক নয়। তাহলে বলছে এই যে অধিকারগুলো, সেই অধিকারগুলো আমাদের কি দিচ্ছে? প্রোটেকশন দিচ্ছে সরকারের স্বৈরাচারী কার্যকলাপ থেকে। কিন্তু বলছে দেখো, সাম অফ দেম আর অলসো অ্যাভেলেবল এগেইনস্ট দ্য অ্যাকশন অফ প্রাইভেট ইন্ডিভিজুয়াল। এবং এই অধিকারগুলোর মধ্যে এমন কিছু অধিকারগুলো আছে যেগুলো কিন্তু আমাদেরকে কি করছে? একজন ব্যক্তির স্বৈরাচারী আচরণ থেকেও কিন্তু আমাদেরকে কি করছে? প্রোটেকশনস দিচ্ছে। যেরকম দেখবে ভারতের সংবিধানে আর্টিকেল 17, যেখানে কি বলা রয়েছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটিকে প্রহিবিট করার কথা বলা হচ্ছে, মানে কি? অস্পৃশ্যতা। তাহলে ফান্ডামেন্টাল রাইটস যেরকম আমাকে সরকারের স্বৈরাচারী কার্যকলাপ থেকে যেরকম আমাকে নিরাপত্তা দিচ্ছে, একই রকমভাবে একটা ব্যক্তির স্বৈরাচারী কার্যকলাপ থেকেও আমাকে কি করছে? নিরাপত্তা দিচ্ছে। ওকে, নেক্সট, নাম্বার 4, some of them are negative in character, that is place limitations on the authority of the state. ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কিছু রাইটস যেগুলোকে আমরা কি বলছি? নেগেটিভ, নেতিবাচক। কারণটা কি? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট অ্যাকশনের ওপর কি বলো? লিমিটেশনস।
সরকারের ওপর কিছু লিমিটেশনস, যেরকম আর্টিকেল 15, যেখানে কি বলা হচ্ছে যে সরকার কি করতে পারবে না, ভারতবর্ষের কোনো নাগরিকের সাথে ডিসক্রিমিনেশন করতে পারবে না। তাহলে এই যে সরকারকে কি করা হচ্ছে, এমন কিছু কাজ থেকে কি করা হচ্ছে বলো, বিরত রাখা হচ্ছে। যে ভারতবর্ষের নাগরিকের মধ্যে কি করা যাবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না। তার মানে কি, যে সরকার তুমি এই কাজটা করতে পারবে না। তাহলে সরকারের কর্তৃত্বের উপর কি এটা লিমিটেশনস, যে সরকার তুমি জাত পাত ধর্মের ভিত্তিতে কি করতে পারবে না, দুজন নাগরিকের মধ্যে কোনো ভেদাভেদ করতে পারবে না। তাহলে এটাকেই বলা হচ্ছে নেগেটিভ ইন ক্যারেক্টার। আর কি বলছে, while others are positive in nature, conferring certain privilege on the persons, আবার কিছু কি আছে, পজিটিভও আছে, যেখানে কি বলা হচ্ছে যে কিছু ব্যক্তির উপর কি করা হচ্ছে বলো, কিছু প্রিভিলেজ দেওয়া হচ্ছে। যেরকম আর্টিকেল 15 যেরকম বলছে যে সরকার জাত পাত ধর্মের ভিত্তিতে কি করতে পারবে না, দুজন নাগরিকের মধ্যে পার্থক্য করতে পারবে না। এবারে আর্টিকেল 15 কিন্তু সরকারকে বলা হচ্ছে যে সরকার উইমেন, চিলড্রেন, ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এসটি, ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য কি করতে পারবে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে। তাহলে এখানে দেখো আবার সরকারকে বলা হচ্ছে যে তুমি যারা উইকার সেকশন, যারা ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য তুমি কি করতে পারবে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে। সো দ্যাট ইজ দ্য পজিটিভ। তাহলে আর্টিকেল 15 যেখানে বলা হচ্ছে যে সরকার জাতপাতের ভিত্তিতে কোনো পার্থক্য করবে না, আবার এই আর্টিকেলেই কিন্তু বলা হচ্ছে যে সরকার যারা উইকার সেকশনস, যারা ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য কি করতে পারবে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে। তো এটাকে আমরা কি বলবো, পজিটিভ। ওকে, নাম্বার 5 কি বলা হচ্ছে, দে আর জাস্টিসিয়েবল, অ্যালাউইং পারসন টু মুভ দ্য কোর্টস ফর দেয়ার এনফোর্সমেন্ট ইফ অ্যান্ড হোয়েন দে আর ভায়োলেটেড। আমাদের যে মৌলিক অধিকারগুলো দেওয়া হয়েছে, সেই মৌলিক অধিকারগুলো হচ্ছে জাস্টিসিয়েবল। এর অর্থ কি, যে এই অধিকারগুলো যদি আমাদের কাউরির দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয়, তো সেই অধিকারগুলো এনফোর্স করার জন্য আমরা ভারতবর্ষের আদালতের কাছে কি করতে পারবো, মুভ করতে পারবো, সেই অভিযোগ করতে পারবো। তাহলে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে বা যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো কি জাস্টিসিয়েবল, যেখানে একজন ব্যক্তি কোর্টের কাছে মুভ করতে পারবে যদি তার রাইটস কি হয়, ক্ষতিগ্রস্ত হয় কাউরির দ্বারা। সেটা হতে পারে সরকারের দ্বারা, সেটা হতে পারে কোনো ব্যক্তির দ্বারা। ওকে, নাম্বার 6 কি বলছে, দে আর ডিফেন্ডেড অ্যান্ড গ্র্যান্টেড বাই সুপ্রিম কোর্ট, হেন্স দ্য এগ্রিভিয়েট পারসন ক্যান ডিরেক্টলি গো টু দ্য সুপ্রিম কোর্ট। আর্টিকেল 32 ইন্ডিয়ান কনস্টিটিউশনস, আর্টিকেল 32 যেখানে আমাদের অধিকার দেওয়া হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয়, তো আমরা ডিরেক্টলি কি করতে পারবো, সুপ্রিম কোর্টে মুভ করতে পারবো। এরকম নয় যে তোমাকে হাইকোর্টে যেতে হবে, হাইকোর্ট থেকে তারপর তোমাকে সুপ্রিম কোর্টে আসতে হবে বাই অ্যাপিল, নো। তো আর্টিকেল 32 ইন্ডিয়ান কনস্টিটিউশন যেখানে আমাদেরকে এই রাইট দেওয়া হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশনস নিয়ে আমরা ডিরেক্টলি কি করতে পারবো, সুপ্রিম কোর্টে মুভ করতে পারবো। এবং সুপ্রিম কোর্ট আমার রাইট প্রোটেক্ট করার জন্য, আমার রাইট এনফোর্স করার জন্য কি করতে পারবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে, যার মধ্যে সুপ্রিম কোর্টকে ক্ষমতা দেওয়া হয়েছে রিট ইস্যু করা। তো এটাই দেখো বলা হচ্ছে যে নট নেসেসারিলি বাই ওয়ে অফ অ্যাপিল এগেনস্ট দ্য জাজমেন্ট অফ হাইকোর্ট। তো আর্টিকেল 32 আমাদেরকে এই রাইট দিচ্ছে যে আমাদের মৌলিক অধিকার যদি ভায়োলেট হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সেই অভিযোগ ডিরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে করতে পারবো। ওকে, নেক্সট চলে আসি নাম্বার 7 ফিচার্স। কি বলছে, দে আর নট পার্মানেন্ট। ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো পার্মানেন্ট নয়। পার্মানেন্ট নয় মানে কি, যে ফান্ডামেন্টাল রাইটস আমরা কি করতে পারবো, অ্যামেন্ড করতে পারবো। ফান্ডামেন্টাল রাইটস আমরা কি করতে পারবো, অ্যামেন্ড করতে পারবো। আর অবশ্যই ফান্ডামেন্টাল রাইটস আমরা অ্যামেন্ড করতে পারবো এর মানে এটা নয় যে এই পাওয়ারটা আনলিমিটেড। তো পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসের প্রয়োজনীয় সংশোধন করতে পারবে, কিন্তু এর অর্থ এটা নয় যে পার্লামেন্টের হাতে এই ক্ষমতাটা কি করা হচ্ছে, আনলিমিটেড দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে দিস ক্যান বি ডান উইথাউট অ্যাফেক্টিং দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। তাহলে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো দেওয়া হচ্ছে সেগুলো পার্মানেন্ট নয়, সেগুলোকে আমরা কি করতে পারবো, অ্যামেন্ড করতে পারবো। কে অ্যামেন্ড করবে, পার্লামেন্ট।
কিন্তু পার্লামেন্টের এই ক্ষমতাটা আনলিমিটেড নয়। পার্লামেন্ট এমন কোনো অ্যামেন্ড করতে পারবে না যে কারণে আমাদের বেসিক স্ট্রাকচার কি হয় বলো, প্রভাবিত হয়। তাহলে বেসিক স্ট্রাকচারকে অ্যাফেক্ট না করে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসের কি করতে পারবে, প্রয়োজনীয় সংশোধন করতে পারবে। ওকে, নেক্সট চলে আসি নাম্বার 8 ফিচার্স। কি বলছে, দে ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং দ্য অপারেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি এক্সেপ্ট দ্য রাইট গ্র্যান্টেড বাই আর্টিকেল 20 and 21। তো সংবিধানে বলা হচ্ছে যে ন্যাশনাল ইমার্জেন্সি যদি ইম্পোজড হয় তাহলে সেই কারণে আমাদের ফান্ডামেন্টাল রাইট কি হতে পারে, সাসপেন্ড হতে পারে। কিন্তু আর্টিকেল 20 এবং 21 কি হবে না, সাসপেন্ডেড হবে না। আর বলা হচ্ছে যে 6 ফান্ডামেন্টাল রাইট যেগুলো আমাদের আর্টিকেল 19 দেওয়া আছে সেটা একমাত্র সাসপেন্ড হবে যখন ন্যাশনাল ইমার্জেন্সি ইম্পোজড হচ্ছে কি গ্রাউন্ডে, ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন। আমরা জানি ন্যাশনাল ইমার্জেন্সি 3টে গ্রাউন্ডে ইম্পোজড হতে পারে, ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড আর্মড রেবেলিয়ন। তাহলে বলছে আর্টিকেল 19 ফান্ডামেন্টাল রাইটস, যেখানে আমাদের 6 ফান্ডামেন্টাল ফ্রিডম দেওয়া হয়েছে, তো এই 6 ফান্ডামেন্টাল ফ্রিডম সাসপেন্ড হবে যখন ন্যাশনাল ইমার্জেন্সি ইম্পোজড হবে ওয়ার অথবা এক্সটার্নাল অ্যাগ্রেশনের গ্রাউন্ডে। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল রাইটস এমার্জেন্সির টাইমে কি হতে পারে, সাসপেন্ড হতে পারে। ওকে, and number 9, their application to the members of armed force, paramilitary force, police force, intelligence agencies can be restricted or abrogated by the parliament। তাহলে আর্ম ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স এজেন্সিতে যারা কর্মরত তাদের ফান্ডামেন্টাল রাইটস কি হবে না হবে, তারা কিভাবে ফান্ডামেন্টাল রাইটস এনজয় করবে, এই সমস্তটাই ঠিক করবে পার্লামেন্ট। তাহলে আমরা বলতেই পারি যে যারা প্যারামিলিটারি ফোর্সে রয়েছে, যারা আর্ম ফোর্সে রয়েছে, যারা ইন্টেলিজেন্স এজেন্সিতে যারা রয়েছে, তাদের ফান্ডামেন্টাল রাইটসের যে কোনো রকম পরিবর্তন বা তাদের ফান্ডামেন্টাল রাইটসের ওপর যে কোনো রকম রেস্ট্রিকশনস পার্লামেন্ট কি আনতে পারবে। তাহলে এই ছিল ফান্ডামেন্টাল রাইটসের হচ্ছে ফিচার্স, যেগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম প্রথম ক্লাস। পরবর্তীতে ফান্ডামেন্টাল রাইটসের প্রত্যেকটা পার্ট আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব, কারণ ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে। তাই প্রত্যেকটা রাইটসের বিষয় তোমাদের সাথে এই চ্যানেলে আমি ডিটেলসে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম ফান্ডামেন্টাল রাইটসের ফিচার্স। পরবর্তী ভিডিওতেও তোমাদের সাথে আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটসের কোনো একটা নতুন টপিক নিয়ে, এবং কমপ্লিট ফান্ডামেন্টাল রাইটস আমি তোমাদের সাথে এখানে ডিসকাস করব এই ইউটিউব চ্যানেল WBPSC GS 101। আর তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপের যে ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা অ্যাক্সেস করো। সেখানেও আমরা ক্লাস নিয়ে থাকি, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস। আর আনএকাডেমি সাবস্ক্রিপশনস কেন নেবে, তার কারণ হচ্ছে এটাই যে এই মুহূর্তে বলতে পারো তোমাকে যে সুযোগ সুবিধাটা আনএকাডেমি দিচ্ছে তোমার পড়াশোনার ক্ষেত্রে, যেটা তোমাকে অন্য কোনো ইনস্টিটিউশনস তোমাকে দিতে পারে না। কীরকম, যে আজকে আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তুমি তোমার রুটিন ঠিক করতে পারবে, যে কখন তুমি ক্লাস করবে, কোন ব্যাচে তুমি ক্লাস করবে, কোন সময়ে তুমি ক্লাস করবে, এবং কোন এক্সামসকে তুমি সামনে রেখে তুমি এগোবে। তাহলে এই প্রত্যেকটা চয়েস তোমাকে আনএকাডেমি থেকে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি তোমার গ্রোথ, যে উদ্দেশ্যে তুমি আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়েছো, যে উদ্দেশ্যে তুমি আনএকাডেমিতে পড়াশোনা শুরু করেছো, সেই প্রিপারেশনস তোমার কেমন চলছে, তোমার গ্রোথ কি। তো তার জন্য কি রয়েছে, কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেট, এরকম ফিচার্স যেগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে তোমার গ্রোথ, তোমার পড়াশোনা কেমন হচ্ছে। এবং যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে যদি তোমার কোনো ডাউট হয়, তো তুমি সেই ডাউট তোমার এডুকেটরের সাথে লাইভ ক্লাসে কি করতে পারবে, আলোচনা করতে পারবে, সলভ করতে পারবে। এবং প্রত্যেকটা কোর্সের ওপর কি রয়েছে, স্ট্রাকচার্ড কোর্স, কমপ্লিট সিলেবাস, যেখানে কি করা হয়, ডিসকাস করা হয়, কমপ্লিট গাইডেন্স। এবং এর পাশাপাশি যদি আমরা বলি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ, যেটা তোমাকে হেল্প করবে ইন্টারভিউয়ে
তুমি কিভাবে একটা প্রশ্ন ফেস করবে, তার উত্তর দেবে, তোমার অ্যাটিটিউড কী হবে ইন্টারভিউয়ের সময়। তাহলে এই যে বেনিফিটগুলো, এই যে সুযোগ সুবিধাগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ আনএকাডেমি সাবস্ক্রিপশনস নেওয়ার হবে, এবং সেই একটা সাবস্ক্রিপশনেই তুমি কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাবে। এরকম নয় যে তোমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাবস্ক্রিপশনস নিতে হবে। এবং প্রত্যেকটা এক্সামের ওপর এই মুহূর্তে আনএকাডেমিতে কোর্স রয়েছে, প্রত্যেকটা এক্সাম, যে এক্সামসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং সাবস্ক্রিপশন প্ল্যান দেখো 1 month, 3 months, 6 months, 1 year and 2 year, but we recommend either you take 1 year or 2 year subscriptions। এবং এই সাবস্ক্রিপশন ফিজের ওপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং 10% ডিসকাউন্টের জন্য তোমাদেরকে এই কোডটা ইউজ করতে হবে, Rahul101। Rahul101, this is my referral code. If you use this referral code, you get maximum 10% discount on your subscriptions। এবং এই একটা মাত্র সাবস্ক্রিপশন প্ল্যান, তুমি যদি 1 বছর নাও বা তুমি 2 বছর নাও, এই সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যেই তুমি আনএকাডেমি যে প্ল্যাটফর্ম, সেটা আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে। এরকম নয় যে তোমাকে প্রত্যেকটা লেভেলের জন্য তোমাকে আলাদা করে সাবস্ক্রিপশনস নিতে হবে। এরকম নয় যে প্রিলিমসের জন্য আলাদা, মেন্সের জন্য আলাদা, ইন্টারভিউয়ের জন্য আলাদা, না। বা এরকম নয় যে একটা সাবজেক্টের জন্য এটা সাবস্ক্রিপশনস। ওকে। এবং এই সাবস্ক্রিপশনসটা তোমরা ইএমআইতেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক, এবং ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক, যেখান থেকে তোমরা এই সাবস্ক্রিপশনসটা দিতে পারবে ইএমআইতে। তো জয়েন অ্যান একাডেমি, মেক ইউর রুটিন অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস। এবং তার পাশাপাশি WBPSC GS 101 এই ইউটিউব চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট।